সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের পুনরায় স্বাগতম। আজকে আমরা কোরিলেশন অ্যানালাইসিসের জাস্ট দুইটা প্রবলেম সলভ করব। এই লেকচার দুইটা প্রবলেম সলভ করব। তাহলে দেখা যাক। প্রবলেম নাম্বার 1, 10 competitors in a music contest are ranked by 3 judges in the following order. তাহলে 3 জন জাজের বিচারের ভিত্তিতে 10 জন প্রতিযোগীর একটি মিউজিক কন্টেস্টে কি দেওয়া আছে, র্যাঙ্ক দেওয়া আছে। তাহলে এই পুরো সেন্টেন্সের মধ্যে একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে র্যাঙ্কড বাই। র্যাঙ্ক, তাহলে আমরা আগের লেকচারে কিন্তু র্যাঙ্ক কোরিলেশন অঙ্ক করছিলাম। সেখানে এক্স দেওয়া থাকতো, এক্স থেকে আমরা এক্স এর র্যাঙ্ক বের করতাম, ওয়াই দেওয়া থাকতো, ওয়াই থেকে আমরা ওয়াই এর র্যাঙ্ক বের করতাম। কিন্তু এই অঙ্কে সরাসরি কি দেওয়া আছে, র্যাঙ্ক দেওয়া আছে। সেটা আমরা কিভাবে বুঝছিলাম, আর র্যাঙ্কড বাই 3 জাজ ইন দ্য ফলোইং অর্ডার। 3 জন জাজের বিচারের ভিত্তিতে র্যাঙ্ক দেওয়া আছে। তাহলে ফার্স্ট জাজের র্যাঙ্ক এগুলো, সেকেন্ড জাজ কর্তৃক দেওয়া র্যাঙ্ক, থার্ড জাজ কর্তৃক দেওয়া র্যাঙ্ক। তাহলে 3 জন জাজের বিচারের ভিত্তিতে 10 জন প্রতিযোগীর কি দেওয়া আছে, র্যাঙ্ক দেওয়া আছে, সরাসরি র্যাঙ্ক দেওয়া আছে। Use the rank correlation coefficient to discuss which pair of judges have the nearest approach to common taste in music. আমাদের কি বলছে, র্যাঙ্ক কোরিলেশন ইউজ করে ডিসকাস করতে হবে কোন জোড়া জাজের বিচার বেশি সামঞ্জস্যপূর্ণ অথবা বেশি কাছাকাছি। আমি আবারও বলছি, কোন জোড়া জাজের বিচার বেশি সামঞ্জস্যপূর্ণ অথবা বেশি কাছাকাছি। তাহলে কিসে সাহায্য করতে বলছে, র্যাঙ্ক কোরিলেশনের সাহায্য করতে বলছে। তার মানে এটা অবশ্যই র্যাঙ্কের অঙ্ক এবং এখানে সরাসরি র্যাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে সলভ করি দেখো, এখানে যেহেতু জোড়া বানাতে বলছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা সলিউশনটা দেখি। লেট র্যাঙ্ক অফ ফার্স্ট জাস্ট ইকুয়াল আর এক্স, র্যাঙ্ক অফ সেকেন্ড জাস্ট ইকুয়াল আর ওয়াই, অ্যান্ড র্যাঙ্ক অফ থার্ড জাস্ট ইকুয়াল আর জেড। তাহলে একটা র্যাঙ্কে আমরা আর এক্স, আটার র্যাঙ্কে আমরা আর ওয়াই, আটার র্যাঙ্কে আমরা আর জেড ধরে নিলাম। তো এখন বলছে কোন জোড়া জাজের বিচার বেশি সামঞ্জস্যপূর্ণ, তাহলে এখন আমাদেরকে জোড়া বানাতে হবে। তাহলে এখানে যেহেতু 3 জন জাজ থেকে আমরা চাইলে 3টা জোড়া বানাতে পারি। কিভাবে জোড়া বানাতে পারি, ফার্স্ট সেকেন্ড মিলে একটা জোড়া হইতে পারে, ফার্স্ট থার্ড মিলে একটা জোড়া হইতে পারে, সেকেন্ড থার্ড মিলে একটা জোড়া হইতে পারে। আমি আবার বলছি, এখানে 3টা জোড়া হতে পারে, ফার্স্ট সেকেন্ড মিলে একটা জোড়া, ফার্স্ট থার্ড মিলে একটা জোড়া, সেকেন্ড থার্ড মিলে একটা জোড়া। তাহলে আমরা ঠিক সেভাবেই সলিউশন করছি। তাহলে দেখা যাক, যেহেতু আমরা ফার্স্ট জাজের কে আর এক্স লিখলাম, অর্থাৎ ফার্স্ট জাজের র্যাঙ্কে আর এক্স লিখলাম, তাহলে আর এক্স এর মানগুলো সরাসরি প্রশ্নে দেওয়া ছিল, আর আর ওয়াই এর মানগুলো প্রশ্নে সরাসরি আছে, আর জেড এর মানগুলো প্রশ্নে সরাসরি আছে। তাহলে আমরা ধরেই নিলাম ফার্স্ট জাজের র্যাঙ্ক মানে আর এক্স, সেকেন্ড জাজের র্যাঙ্ক মানে আর ওয়াই, থার্ড জাজের র্যাঙ্ক মানে কি আর জেড। তাহলে আর এক্স, আর ওয়াই এবং আর জেড আমাদের কাছে সরাসরি আছে। এরপরে ফার্স্ট সেকেন্ডের মধ্যে আমরা একটা কোরিলেশন বের করবো, ফার্স্ট থার্ডের মধ্যে একটা করবো, সেকেন্ড থার্ডের মধ্যে একটা করবো। তাহলে এটা হচ্ছে কি বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জাজ। তাহলে ডি ইকুয়াল আর এক্স মাইনাস আর ওয়াই। তাহলে ফার্স্ট সেকেন্ড আর এক্স মাইনাস আর ওয়াই, আমরা ডি এর মানগুলো বের করবো। সেখান থেকে অবশ্যই কি পাবো, ডি স্কোয়ার পাবো। ক্যালকুলেশন করলে কত আসছে, 120। এরপরে এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড জাজ। তাহলে এখানে ফার্স্ট মানে কি আর এক্স, থার্ড মানে কি আর জেড। তাহলে ডি সমান আর এক্স মাইনাস আর জেড। তাহলে আমরা ডি এর মানটা পেয়ে গেছি। সেখান থেকে ডি স্কোয়ার বের করলাম, কত আসছে 160। এরপরটা হচ্ছে কি বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ। তাহলে সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ, তাহলে সেকেন্ড হচ্ছে কি আর ওয়াই, থার্ড হচ্ছে কি আর জেড। তাহলে ডি সমান কি আর ওয়াই মাইনাস আর জেড। আমরা ডি এর মান পেয়ে গেছি। সেখান থেকে স্কোয়ার করে নিলাম, অর্থাৎ ডি স্কোয়ার সমষ্টি কত 40। তাহলে ফার্স্ট সেকেন্ডের সমষ্টি আসছে কত, র্যাঙ্কের সমষ্টি হচ্ছে কত 120, আর ফার্স্ট থার্ড হচ্ছে কত 160, আর সেকেন্ড থার্ড কত 40। এখন আমাদেরকে 3বার কোরিলেশন বের করতে হবে, এবং সেটা কেমন কোরিলেশন, অবভিয়াসলি র্যাঙ্ক কোরিলেশন। তাহলে দেখা যাক, র্যাঙ্ক কোরিলেশন বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জাজ আর ইকুয়াল 1 - 6 সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই n কিউব মাইনাস n। ক্যালকুলেশন করলে কত আসবে 0.27। র্যাঙ্ক কোরিলেশন বিটুইন ফার্স্ট অ্যান্ড থার্ড জাজ, তাহলে আর ইকুয়াল একই সূত্র, ক্যালকুলেশন করলে কত আসবে 0.03। র্যাঙ্ক কোরিলেশন বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ, একই সূত্র, ক্যালকুলেশন করলে কত আসবে 0.76। তাহলে আমরা ফার্স্ট সেকেন্ডের আনসার পাইছি কত 0.27, আর ফার্স্ট থার্ডের আনসার পাইলাম কত 0.03, আর সেকেন্ড থার্ডের আনসার পেলাম কত 0.76। তাহলে প্রশ্নে বলা ছিল ইউজ দ্য র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট টু ডিসকাস হুইচ পেয়ার অফ জাজ হ্যাভ দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ টু কমন টেস্ট ইন মিউজিক। কোন জোড়া জাজের বিচার বেশি সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ কাছাকাছি। তাহলে এখানে যে মানটা সবচেয়ে বড় আসছে সেটাই। তাহলে দেখো কিভাবে লিখছি, from above calculation we can see that
দ্য ভ্যালু অফ আর ইজ দ্য হাইয়েস্ট বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ। তাহলে কোন জোড়া জাজের মানটা সবচেয়ে বেশি? সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ। সো দিস পেয়ার অফ জাজ হ্যাভ দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ টু কমন টেস্ট ইন মিউজিক। তাহলে এই জোড়া জাজের, এই জোড়া বলতে সেকেন্ড অ্যান্ড থার্ড জাজের জোড়াটাই হচ্ছে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ এবং সবচেয়ে বেশি কাছাকাছি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা প্র্যাকটিস করবা। তাহলে আমরা আরও একটা প্রবলেম সলভ করি। প্রবলেম নাম্বার 2, দ্য স্কোরস অফ 8 স্টুডেন্টস ইন অ্যান এক্সামিনেশন ইন ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আর গিভেন বিলো। তাহলে 8 জন শিক্ষার্থীর বিজনেস ম্যাথমেটিক্স এবং বিজনেস স্ট্যাটিস্টিক্সের নাম্বার দেওয়া আছে। তাহলে ম্যাথমেটিক্সের নাম্বার এগুলো, স্ট্যাটিস্টিক্সের নাম্বার এগুলো। তাহলে এখন অঙ্কের রিকোয়ারমেন্ট কি? 1 নম্বরে বলা হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে প্রোডাক্ট মোমেন্ট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন যে কথা, কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন একই কথা, আমাদের কার্ল পিয়ারসন করতে বলছে। 2 নম্বরে বলা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন। তাহলে র্যাঙ্ক কোরিলেশন আমরা একটু আগে শিখছি, কার্ল পিয়ারসন আমরা একটু আগে শিখছি। অ্যান্ড কম্পেয়ার দ্য 2 ভ্যালুস, এবং 2টা ভ্যালুর মধ্যে কি করতে বলছে? কম্পেয়ার করতে বলছে। তাহলে আমরা প্রথমে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন করে নিই। করার আগে আমরা একটা তথ্যকে এক্স, একটা তথ্যকে ওয়াই ধরে নিব। দেখা যাক সলিউশন। লেট মার্কস অফ ম্যাথ ইকুয়াল এক্স, মার্কস অফ স্টেট ইকুয়াল কি? ওয়াই। তাহলে একটা তথ্যকে এক্স ধরে নিলাম, আরেকটা তথ্যকে কি ধরলাম? ওয়াই। ক্যালকুলেশন অফ প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন অথবা কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এক্স এর মান আছে প্রশ্নে সরাসরি, সেখান থেকে এক্স স্কোয়ার বের করলাম। ওয়াই এর মান আছে প্রশ্নে সরাসরি, সেখান থেকে ওয়াই স্কোয়ার বের করলাম। এক্স এবং ওয়াই যেহেতু আছে, এক্স ওয়াই বের করা যাবে। তাহলে কার্ল পিয়ারসনের অঙ্ক করার জন্য আমাদের 5টা ইনফরমেশন লাগে। এক্স এর সমষ্টি, এক্স স্কোয়ারের সমষ্টি, ওয়াই এর সমষ্টি, ওয়াই স্কোয়ারের সমষ্টি, এক্স ওয়াই এর সমষ্টি। তাহলে আমরা 5টা সমষ্টি পেয়ে গেলাম। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। অ্যাকর্ডিং টু কার্ল পিয়ারসনস উই নো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অথবা কোরিলেশন ইকুয়াল সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই বাই এন ডিভাইডেড বাই রুট ওভার সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার বাই এন ইন্টু সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই হোল স্কোয়ার বাই এন। তাহলে আমরা প্রত্যেকটা মান সুন্দর করে বসিয়ে দিলাম, কারণ সবগুলো মানেই আমাদের কাছে আছে, শুধু এন এর মানটা আমাদের কাছে সরাসরি দৃশ্য। আচ্ছা, এন এর মানটা আমাদের কাছে ছিল দ্য স্কোরস অফ 8 স্টুডেন্ট। তাহলে এন এর মান কত? 8। আমরা মানগুলো বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আনসার কত আসছে? 0.25। তাহলে 1 নাম্বার যেটা ছিল রিকমেন্ড, সেটা কি? প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন অথবা কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আমরা করে ফেললাম। এখন আমরা দেখব 2 নাম্বার রিকমেন্ড, সেটা কি ছিল? র্যাঙ্ক কোরিলেশন। তাহলে ক্যালকুলেশন অফ র্যাঙ্ক কোরিলেশন। তাহলে এক্স এর মান তো প্রশ্নে সরাসরি ছিল, সেখান থেকে আমরা আর এক্স বের করছি। তাহলে আর এক্স বের করার নিয়ম কি? ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজানো যায়। যেহেতু এখানে আমি তোমাদেরকে ছোট থেকে বড় শিখিয়েছি, তাই এই জন্য আমরা এটাই করব। সবচেয়ে ছোট মান ছিল 48, এটার র্যাঙ্ক কত? 1। তার সাথে বড় মান কত? 50, এটার র্যাঙ্ক 2। তার সাথে বড় মান কত? 52, এটার র্যাঙ্ক 3। তার সাথে বড় মান 54, এটার র্যাঙ্ক কত? 4। তার সাথে বড় মান কত? 55, এটার র্যাঙ্ক কত? 5। তার সাথে বড় মান 58, এটার র্যাঙ্ক কত? 6। তার সাথে বড় মান 60, এটার র্যাঙ্ক কত? 7। তার সাথে বড় মান কত? 70, এটার র্যাঙ্ক কত? 8। তাহলে আমরা 1 থেকে 8 পর্যন্ত করে ফেললাম র্যাঙ্ক। আর এখন ওয়াই এর মানগুলো প্রশ্নে দেওয়া ছিল, সেখান থেকে আমরা আর ওয়াই বের করছি। তাহলে এখানেও কোনো মান রিপিট করে নাই, তা রিপিট হয় নাই, তাই আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে দিব। অর্থাৎ আমরা এক্স থেকে আর এক্স যেভাবে বের করছি, ওয়াই থেকে আর ওয়াইও ঠিক সেভাবে বের করবো। এরপরে ডি হচ্ছে কি আর এক্স মাইনাস আর ওয়াই, এরপরে ডি স্কোয়ার, এবং ডি স্কোয়ার হচ্ছে ওই ডি কে স্কোয়ার করে দিব আর কি। ক্যালকুলেশন করে করতে পারলাম ডি স্কোয়ার সমান 60। এখন আমরা সূত্র দিয়ে দিই। অ্যাকর্ডিং টু স্পিয়ারম্যান উই নো র্যাঙ্ক কোরিলেশন আর ইকুয়াল 1 মাইনাস 6 সামেশন অফ ডি স্কোয়ার ডিভাইড বাই এন কিউব মাইনাস এন। তাহলে এই সূত্র আমরা কেন দিলাম এখানে র্যাঙ্ক কোরিলেশনের? কারণ এখানে কোনো মান রিপিট হয় নাই এবং আমরা সব মান পেয়ে গেছি। ডি স্কোয়ারের মান পেয়ে গেলাম, এন এর মান পেয়ে গেলাম, বসিয়ে দিলাম। অ্যান্সার কত? 0.29। তাহলে এই অঙ্কে আমাদেরকে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন বের করতে বলছিল, করে বলছি, যেটার আনসার আসছে 0.25। এরপরে বলছে আমাদেরকে র্যাঙ্ক করতে হবে, র্যাঙ্কের আনসার আসছে কত? 0.29। আবার পরে বলছিল কম্পেয়ার বিটুইন 2 রেজাল্টস, মানে 2টা রেজাল্টের মধ্যে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। তাহলে দেখো কিভাবে করছি। ফ্রম অ্যাবাভ ক্যালকুলেশন উই ক্যান সি দ্যাট প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন ইজ 0.25 অ্যান্ড স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন ইজ কত? 0.29। তাহলে 2টা মান তো আমরা লিখলাম, এরপর একটু কম্প্যারিজন করে দিলাম। অর্থাৎ কম্প্যারিজনটা হচ্ছে কি, এটা এটার সাথে বড় অথবা এটার সাথে ছোট। তাহলে কি লিখলাম দেখো, প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন ইজ লেস দেন স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। তাহলে প্রোডাক্ট মোমেন্টের মানটা স্পিয়ারম্যান র্যাঙ্কের সাথে ছোট ছিল। তাহলে ছোট হলেও কিন্তু ওরা একটা জায়গায় অবস্থান করতেছে, সেটা হচ্ছে কি, বাট বোথ আর পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, এবং 2টা মানেই পজিটিভ ছিল এবং 2টা পার্শিয়াল ছিল। ঠিক আছে, এই কথাটা লিখে দিলাম। তো তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এই লেকচারে আমরা একটা অঙ্কের মধ্যে 2টা নিয়ম শিখছি,
আর টকে শুধুমাত্র র্যাঙ্ক শিখছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর না বুঝলে তো তোমাদের জন্য কমেন্ট সেকশন আছেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।